বিশেষ আর্থিক প্রণোদনা পেলেও ব্যবহৃত প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে গতি আসছে না। পরিকল্পনা আর সংগ্রহ পদ্ধতির উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ। বিশ্বব্যাংকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাটকল বন্ধ করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা। মুকুলে মুকুলে ভরে গেছে রাজশাহীর আম বাগান। পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা, ঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ ফল গবেষকদের। এবং কিছুদিন বন্ধ থাকার পর বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আবারও শুরু। নদী ভাঙনে সর্বশান্ত এলাকার মানুষ, অভিযান চলছে বলছে প্রশাসন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব প্লাস্টিক শিল্প নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিপিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট KM ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেন, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে আলোচনায় যাব, তবে এই সংক্রান্ত একটি রিপোর্ট দেখে নিচ্ছি। সরকারের কর মওকুফ এবং এক অঙ্কের সুদের ঋণ সুবিধা সহ বিশেষ আর্থিক প্রণোদনা পেলেও শক্তিশালী হচ্ছে না ব্যবহৃত প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া। গবেষকরা বলছেন ৬৫% ব্যবহার অনুপযোগী প্লাস্টিক রিসাইক্লিং হচ্ছে না। এক্ষেত্রে সঠিক পরিকল্পনা আর সংগ্রহ পদ্ধতির উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ তাদের। যদিও প্লাস্টিক পণ্য ক্ষতিকর নয় উল্লেখ করে শিল্প মালিকদের দাবি, ব্যক্তিগত প্রচেষ্টায় বর্তমানে সিংহভাগ প্লাস্টিক পণ্য পুনরায় ব্যবহারযোগ্য করছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। বছরে প্রায় ৪০ লাখ টন প্লাস্টিক পণ্য উৎপাদিত হয় দেশের কারখানাগুলোতে। এমনকি গেল ১০ বছরে প্লাস্টিক খাতের মোট উৎপাদনও বেড়েছে প্রায় ৩ গুণ। সে হিসেবে প্লাস্টিক শিল্পের গুরুত্ব যেমন বাড়ছে, তেমনিভাবে বাড়ছে অপচনশীল প্লাস্টিক বর্জ্যের পরিমাণ। মাথাপিছু ৬ কেজি প্লাস্টিক পণ্য ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে, যে সংখ্যাটা যুক্তরাষ্ট্রে ১০০ কেজি, ইউরোপের বিভিন্ন দেশে ১২০ আর সিঙ্গাপুরে প্রায় ১৩০ কেজি। এরপরও গবেষণায় দেখা গেছে ব্যবহারের দিক থেকে পিছিয়ে থাকলেও প্লাস্টিক বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ উপরেই। গবেষকরা বলছেন, নাগরিকদের অসচেতনতার সঙ্গে ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণেই দীর্ঘ হচ্ছে প্লাস্টিক বর্জ্যের ভাগাড়। অলমোস্ট 38% অফ দিস প্লাস্টিক ওয়েস্ট এটা রিসাইকেল হয়, আর বাকি 68% ধরেন সেটা ডিসপোজাল সাইট অথবা ড্রেনে পড়ে থাকছে। উন্নত দেশগুলিতে প্লাস্টিক বর্জ্যের একটা ব্যবস্থাপনা সিস্টেম আছে এবং জনগণ সচেতন। বাংলাদেশে কোনো আইন নাই বর্জ্যকে পৃথক করার, এটা খুব দরকার, জরুরি। ভালো বর্জ্য খারাপ বর্জ্য মিশে গেলে তখন এটাকে আবার পরিষ্কার করা, এটাকে প্রসেস করা অনেক এক্সপেন্সিভ। তবে এমন পর্যালোচনার সঙ্গে দ্বিমত রয়েছে প্লাস্টিক শিল্প মালিকদের। এমনকি অপ্রাতিষ্ঠানিকভাবেই বর্তমানে শতকরা ৭০% প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং এর আওতায় এসেছে বলেই দাবি তাদের। আনঅর্গানাইজডলি কালেকশন হচ্ছে এবং রিসাইক্লিং হচ্ছে মোর দেন 70%। যদি কালেকশন সিস্টেম গভর্নমেন্ট ডেভেলপ করে দেয় 100% রিসাইকেল করা সম্ভব। পরিবেশের ওনারা প্র্যাকটিক্যালের সাথে নাই। দুই একজন নেতৃবৃন্দ বলেছেন যে প্লাস্টিকের ক্যান্সার হয়, তো ক্যান্সারের যে মেডিসিনটা সেটা কিন্তু প্লাস্টিক দিয়ে প্যাকিং হয়। ১০ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি প্লাস্টিক খাতে মোট বিনিয়োগের পরিমাণ ১০,০০০ কোটি টাকা। তাই নতুন করে বিনিয়োগ কঠিন উল্লেখ করে প্লাস্টিক রিসাইক্লিং প্লান্ট স্থাপনে সরকারকেই এগিয়ে আসার আহ্বান মালিকপক্ষের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম। এবার এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি বিপিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট KM ইকবাল হোসেনের কাছে। জনাব ইকবাল হোসেন, আমরা প্লাস্টিকের রিসাইক্লিং শিল্প অবস্থাটা নিয়ে আমরা আসলে রিপোর্টটি দেখলাম, তবে আমি আপনার সঙ্গে আলোচনাটা শুরু করতে যাচ্ছি এই শিল্পের বর্তমান অবস্থা নিয়ে। আমরা জানি যে রপ্তানিতে বেশ এগিয়ে আছে এই শিল্প এবং আমাদের রপ্তানিমুখী পণ্যগুলোর মধ্যে প্লাস্টিক শিল্পের অবস্থান 12তম। তো আমি আসলে সাম্প্রতিক চিত্রটা একটু জানতে চাচ্ছি। আপনি যথার্থ বলেছেন। এই আজকের এই দিনে মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। আমি দেশবাসী এবং আপনাদের সময় টিভির দর্শককে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমাদের প্লাস্টিক যে প্রোডাকশন যেটা হচ্ছে আমাদের দেশে, এটা 90-এর দশকের পর থেকে আমাদের প্রোডাকশন এবং আমাদের যে পণ্যের গুণগত মান, এটা বিশ্বমানের পর্যায়ে আমরা এখন চলে এসেছি ইনশাআল্লাহ। তো আমরা প্লাস্টিক পণ্য
বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, এটা আপনি জানেন, দেশবাসীও জানে। প্লাস্টিক পণ্য A to Z প্রত্যেকটা পণ্যের সাথেই প্লাস্টিক প্লাস হয়ে যায়। যেমন যে মেজর সেক্টরগুলো আমি বলবো, সেটা ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে মেজরিটি পোর্শন হলো প্লাস্টিক, মেডিসিনের মধ্যে মেজরিটি হলো প্লাস্টিক, দেন গার্মেন্টসের মধ্যে 22টা আইটেম হলো আপনার প্লাস্টিক। তো এরকম প্রত্যেকটা প্লেনে আছে, অটোমোবাইলে আছে, ফুডসে আছে, আমরা যে ফাস্ট ফুড ইউজ করি কিংবা আমরা এখন যে ফুড ক্যারি করি এগুলোতে প্লাস্টিক ইউজ হয়। প্লাস্টিকের ব্যাপক ইউজ, আমরা ইভেন আমাদের পরিদেহ যেটা, আমাদের চশমা বলেন, ঘড়ি বলেন, ইন এভরিথিং উই ইউজ প্লাস্টিক। সো এখন প্লাস্টিক যেটা আমরা এটা বলবো যে প্লাস্টিক যেটা পৃথিবী যেখানে চলে গেছে, আমি একটু আগে আপনি পূর্বতন বক্তা বলেছেন যে প্লাস্টিকের ইউজ সিঙ্গাপুরে 106 কেজি পার ক্যাপিটা, আমরা ইউজ করছি অনলি 6 কেজি। সো দ্যাট বুঝতেই পারছেন যে আমাদেরকে কোথায় যেতে হবে। এখানে একটা কথা আছে যে পৃথিবীতে যেই জাতি, যেই দেশ যত উন্নতির শিখরে যাচ্ছে, সেখানে প্লাস্টিকের ইউজ তত বেড়ে যাচ্ছে। এটার প্রমাণই হলো বাংলাদেশ এবং সিঙ্গাপুর। আমি এখানে দেখাচ্ছি, যেহেতু ইউরোপে আর গেলাম না, ইউরোপেও একই চিত্র। তো সো আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে এই প্লাস্টিক ইজ সাচ টাইপ অফ থিং যে এটাকে আপনি বারবার ইউজ করতে পারবেন, যার জন্য এটার পিছনে আপনি দেখবেন যে লেখা থাকে RRR মিনস রিকালেক্ট, রিসাইকেল অ্যান্ড রিইউজ। আপনি এটাকে 7-8 বার ইউজ করতে পারেন, এবং এর পরেও যে এটার যে ইউজটা, সেটা আমি একটা জার্নালে পড়েছি, আমাদের দেশে নাই। অস্ট্রেলিয়াতে এটা প্লাম্বার তৈরি করে ওরা নদী ভাঙনে ইউজ করে, অন্যান্য দেশে অনেক সময় টাইলস তৈরি করে সেটা ফুটপাতে ইউজ করে। সো দেয়ার আর ভ্যারাইটিজ ইউজেস অফ প্লাস্টিক। এখন যে আপনি যে রপ্তানি বলছেন, রপ্তানিতে আমরা আমাদের যে RMG সেক্টর আছে, গার্মেন্টস, সেখানে আমরা 100% সাপোর্ট দিয়ে আমরা এই অ্যাসেসরিজ, গার্মেন্টস যে অ্যাসেসরিজ, এটা বাইরেও আমরা রপ্তানি করতে পারছি। শুধু অ্যাসেসরিজ, ইলেকট্রনিক্স আইটেম আপনি জানেন, ওয়ালটন নিয়ে আরো অনেকগুলো কোম্পানিজ আছে, আমাদের ছোট ছোট অনেক কোম্পানিজ আছে যারা ইলেকট্রনিক্স আইটেমের নানান রকম পার্টস তারা তৈরি করে সাপোর্ট দিচ্ছে। অটোমোবাইলও আমাদের দেশে আসবে, অটোমোবাইল হবে, ওষুধ কোম্পানিগুলোতে ইউজ হচ্ছে। সো দেয়ার ইজ এ লট অফ ইউজেস। তো এক্সপোর্ট, আমরা ফার্নিচার, প্লাস্টিক ফার্নিচার আপনি জানেন যে হিউজ মার্কেট, আমাদের দেশে আগে বাইরে থেকে আসতো, আমরা নিজেরা আমাদের ব্যবহারটা কমপ্লিট করে আমরা এখন এক্সপোর্ট করছি প্লাস্টিক ফার্নিচার হাউস। তো এরকম অনেক আইটেম আছে যেগুলো এখন আমাদের কাছে বায়ার বাইরের থেকে আসতেছে। আমাদের এখানে একটা সুবিধা হলো কি, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের কিছু আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে, তারা আসছে, আমাদেরকে বলছে যে তোমরা এটাতে আসো, এবং ওরা আমাদেরকে কাজ দিতে চাচ্ছে। যেমন জাপান, যেমন আপনি সিঙ্গাপুর, থাইল্যান্ড অলসো কস্টলি হয়ে গেছে, মালয়েশিয়া কস্টলি হয়ে গেছে, ইউরোপিয়ান কান্ট্রিজগুলো তো আছেই। তো সো আমাদের যে প্রিপারেশন আমরা নিয়েছি, আমাদের অ্যাসোসিয়েশন, আমরা আমাদের শিল্প মালিক, আমরা ইদানিং করে, আপনি হয়তো দেখেছেন, আপনাদের রিপোর্টার গিয়েছেন, আমরা কিছুদিন আগে জানুয়ারি 20 থেকে আমরা একটা আন্তর্জাতিক মেলা করেছি, এবং এই আন্তর্জাতিক মেলার সাথে আমরা এশিয়ান প্লাস্টিক ফোরামের এখানে AGM হয়েছিল এবার। তো এশিয়ান প্লাস্টিক ফোরাম মিনস এশিয়াতে যতগুলো দেশ আছে এটা ওরা এটার মেম্বার, জাপান টাপান নিয়ে অনেকগুলো। আমরা প্রত্যেকবারই আমরা অ্যাটেন্ড করি ওখানে, ওই বাইরের মিটিংয়ে। এবার আমরা এটার হোস্ট হয়েছিলাম এবং আমরা খুব সাকসেসফুলি এটা কমপ্লিট করেছি। এবং এটা স্লোগান ছিল যে, ওদের যে মেইন স্লোগান ছিল ওটা হলো আপনার ওশেনে যে প্লাস্টিক ওয়েস্ট যাচ্ছে। তো এখন কথা হলো, যদি আমরা এই কথাটায় আসি যে রিসাইক্লিং এবং প্লাস্টিক ওয়েস্টেজ নিয়ে যে সমস্যা, যেটা আমরা আমাদের পরিবেশবিদরা বলে, আমরাও বলি, আমরাও যেহেতু এই গ্লোবে বাস করতে হলে আমাদেরকেও এই গ্লোবকে, আমাদের দেশকে, আমাদের পরিবেশকে ভালো রেখে। আমি একটু মাঝখানে যোগ করি যে এই রিসাইক্লিং ব্যাপারটা কি আসলে এমন পর্যায়ে চলে গেছে কিনা যে যেখানে অন্যান্য দেশ 100 কেজি বা তারও বেশি পরিমাণ প্লাস্টিক ইউজ করছে, সেখানে বাংলাদেশের মানুষ 5 থেকে 6 কেজি প্লাস্টিক ইউজ করছে, কারণ সেটা হচ্ছে রিসাইক্লিং হচ্ছে না বলে। না না, সেটা না, সেটা এটা ওই যে যেটা আমি বললাম যে আমরা উন্নতশীল। কয়েকদিন আগে তো আমাদের 2 কেজি ছিল, 3 কেজি ছিল, আমরা আস্তে আস্তে বাড়ছি, যেহেতু আমাদের দেশ উন্নতি করছে, ইকোনমিক গ্রোথ করছে। আমি এটা আগেই বলে গেছি যে ইকোনমিক গ্রোথের সাথে এটা আরো বেড়ে যাবে। আমরাও কিন্তু 106 কেজি চলে যাবো, কিন্তু বাট ইট উইল টেক টাইম। যে সিঙ্গাপুর তো একদিনে সেখানে যায়নি, ইউরোপ যায়নি। আমাদের যতই উন্নতি হবে প্লাস্টিকের ইউজ ততই বেড়ে যাবে, এটা এখানে। আর রিসাইকেল, আপনি যেটা বলছেন, রিসাইকেল 2 রকম, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল রিসাইকেল, আরেকটা হলো আপনার পোস্ট ইউজ রিসাইকেল। এখন ইন্ডাস্ট্রিয়াল রিসাইকেলে 100% রিসাইকেল ওই ফ্যাক্টরিতে হয়ে যায়, কারণ প্লাস্টিকের উৎপাদনে কোনো ওয়েস্টেজ নাই। যেটা ওয়েস্টেজ হয়ে আসে সেটা যদি আপনারা হয়তো দেখেছেন, আমাদের অনেক ইন্ডাস্ট্রি আপনারা ভিজিট করেছেন, ওখানে একটা নালি বলি আমরা, যেটা ইয়েতে আসে, ওয়েস্টেজ হয়, ওইটা আবার কাটিং হয়ে আবার ওই গুডসে চলে যায়।
এবং ওটার মান ঠিকই থাকে, মানে কোনো ডিফারেন্স হয় না, এটা পৃথিবীর সর্বজন স্বীকৃত। এখন আমরা আমাদের যে প্রবলেমটা সেটা হলো পোস্ট ইউজ নিয়ে। পোস্ট ইউজ যেটা আমরা ব্যবহার করে ফেলে দিই, আপনি টিভির খোসাটা ফেলছেন, কম্পিউটারের খোসাটা ফেলছেন, আমি যে একটা জুস খাচ্ছি এটা ফেলছি, বিস্কিট খাচ্ছি ফেলছি, চিপস খাচ্ছি এটা ফেলছি। এখন এটার একটা ভালো শুভ সংবাদও আছে, যেটা ওনারা বিশ্লেষকরা হয়তো এটা ওনারা একটু বলেছেন। আমাদের সরকারও সচেতন, আমাদের সরকার এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছে। অলরেডি আমি পরিবেশ মন্ত্রণালয়ের একটা কমিটির সঙ্গে আমরা রিলেটেড, আমরা 4টা আধুনিক প্রজেক্ট আমাদের হচ্ছে, যেটা একটা কক্সবাজার, ওয়ান ইজ আই থিঙ্ক ইন রংপুর, অ্যানাদার ইন নারায়ণগঞ্জ, অ্যানাদার ইজ গাজীপুর। তো এই 4টা যদি হয়ে যায়, ওরা কালেক্ট করবে, মিউনিসিপ্যাল কালেক্ট করবে। এখন এখানে মেইন ব্যাপারটা হলো যে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু অত অ্যাক্টিভ ছিল না, এখন কিন্তু ওরা আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। আপনি জানেন পৃথিবীর সব দেশেই যে আপনার যে ওয়েস্টেজ আপনি ঘরে ফেলবেন, এটা থেকে বিন সিস্টেম আছে। আপনি যেটা পচনশীল এটা এক জায়গায় ফেলবেন, যেটা আপনার রিসাইকেল হবে এটা এক জায়গায় ফেলবেন, এবং যে লোহা কিংবা যেটা মেটাল এটা এক জায়গায় ফেলবেন। কিন্তু আমাদের এখানে যদিও আমরা একবার শুরু করেছিলাম ধানমন্ডিতে, আমি পরে শুনতে পেরেছি যে সেটা প্রপারলি সুপারভিশন হয়নি। তো আমি আশা করি যে এটা সুপারভিশন করতে হবে, যদি ওইভাবে হয় তাহলে আমরা স্ট্রেট ওয়ে আমাদের এটা রিসাইকেলে চলে যাবে, আর কোথাও কোনো জায়গায় পড়ে থাকে। এখানে বোধহয় আসলে জনগণের জানার একটা বিষয় এটা আছে। আমি বলি, এখন যেটা হচ্ছে জনগণকে সচেতন করতে হবে। আমাদের জনগণ এখনো জানে না যে জনগণ কিভাবে প্লাস্টিক ইউজ করবে, কোথায় ফেলবে, কোথায় রাখবে, কোন প্লাস্টিকটা কোথায় ইউজ করবে। যেমন আমি বলি, প্রত্যেকটা মিষ্টির দোকানে, প্রত্যেকটা খাওয়ার দোকানে যখন আমি যাই, আমি ওদেরকে বলি, ভাই আল্লাহর হস্তে তোমরা রিসাইকেল কন্টেইনারে কোনো খাওয়া ক্যারি করবা না, অ্যাজ বিকজ রিসাইকেল কন্টেইনার আপনি ফুললি হাইজেনিক বলতে পারেন না। যদিও এটা 200-250 সেন্টিগ্রেডের মধ্যে হিটে এটা যায়, অনেকে বলে যে এটা চলে যায়, তবুও পৃথিবীতে কোথাও অ্যাকসেপ্ট করে না। ওরা বলে যে আপনি ভার্জিন র মেটেরিয়ালসের যেই কন্টেইনার হবে সেটা আপনি আপনার খাওয়ার জিনিস হিসাবে ইউজ করবেন। খাওয়া মিন্স মিষ্টি, আপনি দেখবেন দই, মিষ্টি, তারপরে অন্যান্য আদার্স ফাস্ট ফুডের যে বক্সগুলো, এগুলো দ্যাট শুড বি অরিজিনালি আপনার ভার্জিন র মেটেরিয়ালস। সেটাই জনসচেতনতা যদি হয়, জনসচেতন হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা এটাকে অ্যারেঞ্জ করবে এবং ম্যানেজ করবে তারাও সচেতন হতে হবে। আপনারা আসলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি করছেন? অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটা করেছি, আমরা এই সচেতনতামূলক আমরা অনুষ্ঠান করি। যেমন এবার আমরা আমাদের যে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার হয়েছে, এপিএফ হয়েছে, সেখানে আমরা 6টি ইউনিভার্সিটির স্টুডেন্টকে আমরা ইনভাইট করেছি, এবং প্রায় 150-200 স্টুডেন্ট ছিল। ফুল ডে ওরা আমাদের এই সেমিনারে ছিল, যে হোয়াটস প্লাস্টিক, এটাকে কিভাবে ইউজ করবো ওদেরকে শিখিয়েছি। এবং আমাদের যে বিদেশি এক্সপার্টরা এসেছে, ওখানে 2জন মহিলা ছিল, দে আর ভেরি মাচ এক্সপার্ট। আমেরিকা থেকে একজন সায়েন্টিস্ট এসেছিলেন, কেমিক্যাল এক্সপার্ট এসেছিলেন। ওনারা বলেছেন যে তোমাদের স্টুডেন্ট এবং জনগণের মধ্যে তো খুবই আগ্রহ আছে এটা জানার, কিন্তু এখন দুঃখের ব্যাপার হলো যে এটাতে আমরা এরকম কোনো আয়োজন করতে পারি না যে ওদেরকে প্রপারলি জানাই। তবে এখন আমি মনে করি যে সবচেয়ে বেস্ট ইয়ে হবে, যেমন আজকে আপনি যে প্রোগ্রামটা করছেন, কিছুদিন আগে একুশ টিভি করেছে, ইন্ডিপেন্ডেন্ট করেছে, এই সব টেলিভিশন চ্যানেলকে আমি সাধুবাদ জানাই, এটিএন করে আমাদেরকে ডাকে। তারা এই কথাগুলো যখন জনগণ জানতে পারবে এই আপনাদের এই এই মাধ্যমে, তখন তারা সচেতন হবে, এবং আশা করি ইন ফিউচার এগুলো আমাদের সমাধান হয়ে যাবে। এগুলো আমাদের জন্য যন্ত্রণা হবে না, এগুলো আমাদের জন্য এবং আশীর্বাদ হয়ে আমার মনে হয়। কিন্তু আপনি বলছিলেন যে রিসাইক্লিং প্রোডাক্টগুলো আসলে হাইজিনিক আনহাইজিনিকের একটা বিষয় আছে। হ্যাঁ, অফকোর্স রিসাইক্লিং যেটা আমরা রিসাইকেল করব, তখন আপনাকে স্টেজ এটা ডাউন হয়ে যাচ্ছে। আমি যখন 6 টাইম যখন এটা কি লাস্ট ইউজ করব, কখন কোন জায়গায় কি ইউজ করব সেটা কিন্তু বলা আছে। আপনি ইন্ডাস্ট্রিয়াল ইউজে চলে যাবেন, তখন আপনি কোনো ওই ফুড কন্টেইনারে আপনি যেতে পারবেন না, মানে ভার্জিনের পরে। তো ফুডে তো খুব কম ইউজ হয়, প্লাস্টিক ফুডে যতটুকু ইউজ হয় ভেরি ফিউ। প্লাস্টিকের ইউজ ম্যাক্সিমাম হচ্ছে প্যাকেজিংয়ে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইলেকট্রনিক্সে হচ্ছে, মেডিসিনে হচ্ছে। ওই জায়গায় মেডিসিনের যেটা একটা স্ট্রিপগুলো আপনি ইউজ করে ওইটা থ্রো করছেন, ফেলে দিচ্ছেন। তো ওগুলোতে প্রবলেম হয় না। এই প্রবলেমটা হচ্ছে যে আপনার আমরা যে যত্রতত্র ফেলে দিচ্ছি, যেমন চিপস, বিস্কিটের ভিতর, বিস্কিটকে আর্দ্রতা রোধকের জন্য ওইটা প্লাস্টিক মাস্ট, ছাড়া আপনি আর্দ্রতা রোধ করতে পারবেন না। তো সেই জিনিসটা আমি খেয়েই ফেলে দিচ্ছি, এবং ফেলার পরে আমাদের আরেকটা দুর্ভাগ্য হলো আমরা এখনো আমাদের ড্রেনেজ সিস্টেমটা ঠিক করতে পারিনি। কারণ ওপেন ড্রেন তো আমাদের ঢাকা শহরে এখন থাকা উচিত না, কিন্তু এখনো আমাদের অনেক ওপেন ড্রেন রয়ে গেছে, তো সেখানে চলে যায়, পরিবেশ দূষণ হচ্ছে। এখন আমাদের যে ক্রেতা এবং যে ইউজার, সেই ভদ্রলোকের চিন্তা করা উচিত যে আমি এটা কোথায় ফেলবো, আমি কেন এখানে ফেলবো। আমরা যে ঘরে বাস করি, আমরা সেই ঘরে বিস্কিট খেয়ে কি আমার বেডরুমে বিস্কিটের প্যাকেটটা ফেলি? সেখানেও তো আমি যে একটা বিনে ফেলি, যে আর কি একটা রাখার জায়গা আছে ওখানে। তাহলে আমি দেশটাকে যদি ওইভাবে চিন্তা করি, তাহলে আই মাস্ট ইউজ
প্রপার প্লেস যেখানে গেলে সেটা কালেকশন হবে, এবং কালেকশনের কিছুটা ব্যবস্থা আছে। এখন যে বলবে যে নাই, হয়তো কষ্ট করে একটু দূরে যেতে হবে। উন্নত দেশে বিভিন্ন জায়গায়, যেমন আমি ব্যাংকক এয়ারপোর্টে আপনি যান, সেখানে দেখবেন যে আপনি দেয়ার যে ডাস্টবিন এত সুন্দরভাবে রাখা আছে যে আপনি চিন্তাই করতে পারবেন না, ইটস ভেরি বিউটিফুল এবং সুন্দর কভার করা। আপনি ওটার ভিতরে চাপ দিবেন, ওটার ভিতরে আপনি ফেলে দিলেন, ওখানে চলে যায়। এবং ওখানে একটা সিগারেটের ওয়েস্টেজও কেউ ফেলে না। কেন ফেলে না? ওরা জানে যে আমি ফেলার সঙ্গে সঙ্গে আমাকে জরিমানা করে দেবে, কিন্তু আমাদের এখানে তো সেটা হচ্ছে না। এই বিষয়ে কি আসলে সরকারি কোনো পদক্ষেপ আপনারা চাচ্ছেন? পদক্ষেপ তো অবশ্যই চাবো, যেহেতু আমাদের যথেষ্ট আইন আছে, তার প্রপার প্রয়োগ নাই। আপনি এটাই ধরেন না যে স্মোকিং বলছে 100 টাকা জরিমানা, 50 টাকা থেকে মনে হয় 100 টাকা নিয়ে গেছে, কিন্তু এখনো ওপেন স্মোক করছে। কেন করছে? যে সে জানে যে আমি করতেছি, কেউ তো জিজ্ঞেস করছে না, কেউ তো আমাকে ধরছে না। ইভেন আমি একদিন দেখছি যে একটা বাস স্ট্যান্ডে এক ভদ্রলোক বললো যে ভাই আপনি একটু সিগারেট আনতেছেন, ধোয়া ছাড়ছেন, অনেকের অসুবিধা। সেই লোক ওর সাথে লেগে গেছে, ঝগড়া হচ্ছে। তো এটা যদি আইন থাকতো তাহলে সে ভয় পাইতো, সে বলতো না সরি আমি ভুল করছি। এই সরিটা বলা এবং আমি না করা, এই কালচার আমাদের মধ্যে আনতে হবে প্রত্যেকটা জায়গায়, এই চলাফেরার জায়গায়, ইউজের জায়গায়, প্রত্যেকটা। তাহলে আমাদের এই সমস্যা থাকবে না, এই সমস্যা সবই সমাধান হয়ে যাবে। এবং রিসাইকেল আমি বলবো, আবারও বলছি, আমি ধন্যবাদ দিই সরকারকে, যে সরকার এখন পরিবেশ মন্ত্রণালয়ের, আমি নাম বলতে বাধ্য হবো এখানে, যে ভদ্রলোক খুব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যে এখন যে ডিজি মহোদয় আছেন রইসুল আলম মন্ডল, আমার সাথে ওনার খুবই একটু ভালো সম্পর্ক। উনি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে কল করে, উনি নিজে কাজ করছেন যে হাউ টু কালেক্ট, হাউ টু ম্যানেজ, হাউ টু সেভ দ্য এনভায়রনমেন্ট। তারা খুব ভালো কাজ করছেন। ইনশাআল্লাহ ইন ফিউচার আমাদের এগুলো সমস্যা থাকবে। প্লাস্টিক শিল্পনগরী যেটা হচ্ছে সেটা যদি হয়ে যায় তাহলে আসলে কতখানি হ্যাঁ, উপকৃত হবে? এটা হলো কি, আমাদের আপনি জানেন যে যখন আমরা বলি যে এটা আমাদের দেশে প্লাস্টিকের রেজিং করতে, আমাদের উৎপত্তি শুরু হয়েছে যখন 47-এ বিভক্ত হলো, পাক ভারত যখন বিভক্ত হলো, তখন কিছু আমাদের লোক কলকাতাতে তারা প্লাস্টিক নিয়ে কাজ করতো, এবং সেটা দ্যাট ওয়াজ ভেরি ম্যানুয়াল, হ্যান্ড মোল্ড বলে ওগুলো। এখনো আমাদের দেশে কিছু কিছু হ্যান্ড মোল্ড রয়ে গেছে। ওরাই কয়েকটা এনে এই ওল্ড টাউনে, দ্যাট ইজ ইন লালবাগ এলাকাতে, তারা এটা দিয়ে শুরু করেছে। আজও লালবাগে এটা চালু আছে, এবং এই লালবাগেই এখন খুব লেটেস্ট মেশিনও এসে গেছে। তো এই লালবাগকেই আমাদের অ্যাসিম ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন আছে, তারা লালবাগকে 2টা ক্লাস্টার ঘোষণাও করেছে এই ইন্ডাস্ট্রি। তো লালবাগ আপনি জানেন যে এখানে ছোট ইন্ডাস্ট্রি, স্মল ক্ষুদ্র শিল্প আছে, অ্যাজ ওয়েল অ্যাজ রেসিডেন্সও আছে। তো রেসিডেন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এক জায়গায় থাকাটা ঠিক না। এই জন্য আমরা দীর্ঘদিন আমাদের প্রচেষ্টায় এই শেষ পর্যন্ত এবার এসে একনিকে পাশ হয়েছে। আপনার দলেশ্বরী ব্রিজ দুটোর মধ্যখানে এখানে একটা শিল্পনগরী হচ্ছে, তাও ছোটই হবে, এটা খুব বড় হবে না, 50 একর জায়গার উপরে। সেখানে 360টা প্লট হবে। তো 360টা প্লট আমরা ম্যানেজ সবাইকে করতে পারবো না, যেহেতু আমাদের এখন 1500 থেকে 2000 3000 আমাদের ইন্ডাস্ট্রি এখানে আছে। আচ্ছা, তো এই ইন্ডাস্ট্রি তাইলে আমরা, ব্যাপারটা হলো কি, আমরা শুরু তো করলাম, একটা হলো শিল্প ইউনিট 1, 2, 3 হয়ে যাবে এখন। তো ইনশাআল্লাহ আমরা এটা করে যাচ্ছি। আপনারা ওখানে যেতে কতখানি মানে ইচ্ছুক আর কি, যেহেতু চামড়া শিল্পনগরী বলে আমরা কিছুটা সমস্যা দেখছি, সংশয় আপনি দেখছি। জেনে খুশি হবেন যে আমরা এটাকে পার্সু করার জন্য, কমপ্লিট করার জন্য আমাদের যে হেড অফিস আছে, ওখানে একজন রিটায়ার্ড জয়েন্ট সেক্রেটারি উনি কাজ করেন। ওনাকে আমরা অলওয়েজ এটার পিছনে লাগিয়ে রেখেছি যে আপনি বেসিক শিল্প মন্ত্রণালয় এবং আদার্স এর সাথে আপনি যোগাযোগ রাখেন। এবং আপনি জানেন যে আমরা পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে যা বুঝাতে সক্ষম হয়েছি যে এটা সময়ের প্রয়োজন, কালের প্রয়োজন, আপনি এটা করেন, এবং উনি অ্যাপ্রিসিয়েট করেছে। ইভেন উনি আমাদের এই আইপিএফ এর মিটিংয়ে বলেছেন যে আপনারা এটা কমপ্লিট করেন, আমি এটাকে একটা অত্যাধুনিক নগর হিসাবে, শিল্পনগরী হিসাবে আমি এটা প্রতিষ্ঠা করব, যা পয়সা লাগে আমি খরচ করব। ইভেন আমি এটার সাথে আপনাকে আরেকটু যোগ করি যে আপনি শুধু শিল্পনগরী করলেন, প্লাস্টিক আপনি জানেন যে এটা পেট্রোকেমিক্যাল আইটেম। এটা যখনই বিদেশে কখনো আমাদের কাছ থেকে যখন কোনো একটা মাল চায় যে তুমি আমাকে এটা দাও, যেমন ওয়ালমার্ট আমাদের বেঙ্গলের জসিম ভাই আপনাদের পরিচিত, উনি আরটিভির মালিকও, তো ওনার কাছে ওয়ালমার্ট একটা কন্টেনার চেয়েছে যে তুমি আমাদেরকে এটা সাপ্লাই করো। উনি ওইটার র মেটেরিয়ালস টেস্ট করার জন্য সিঙ্গাপুরের থেকে টেস্ট করে তাদেরকে দিয়ে তারপর তাদেরকে স্যাটিসফাই করেছে দিস ইজ ইউর স্ট্যান্ডার্ড, এবং উনি সাপ্লাই করছেন। তো এই যে টেস্টিং ল্যাবরেটরি, ট্রেনিং ইনস্টিটিউট, এটা আমাদের এখানে নেই, ইন্ডিয়াতে আছে সিপ্যাট করে। আমরা ঠিক ওই ইন্ডিয়াকে ভিজিট করেছি, ইন্ডিয়া দেখেছি যে ওরা ওখান থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত দেয় ওখান থেকে। আমরা সেই আদলে এখানে একটা তৈরি করেছি, সেটা শুরু করেছি মানে আমরা অলরেডি কোর্সও করাচ্ছি, অন্য জায়গায় করাচ্ছি। আমরা যে প্লেসটা নিয়েছি সেটা হলো পানগাঁও কন্টেইনার সার্ভিসের কাছে, ওখানে 1 একর জায়গা আমরা নিয়েছি, এবং সরকারকে আমি ধন্যবাদ দেব, ওনারা আমাদেরকে 10 কোটি টাকা ওখানে অনুদান দিয়েছেন।
আমাদেরও ফান্ড আছে, আমরা সেটা মিলিয়ে ওখানে এটা শুরু করেছি। ইনশাআল্লাহ এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের হবে কি জনবল। আপনি জানেন যে এখন যে প্লাস্টিকের যে মেশিনগুলো আপনারা যদি আমাদের ইন্ডাস্ট্রি ভিজিট করেন দেখবেন যে অত্যাধুনিক এবং ভেরি কস্টলি, এক একটা মেশিন আছে 2-4-5 কোটি টাকা দাম। তো সো এটাকে আপনি অপারেট যে করবেন সেই অপারেটরের জন্য প্রপার পার্সন দরকার, টেকনিক্যাল পার্সন দরকার। তো টেকনিক্যাল পার্সন তো আপনি তৈরি করতে হবে। আমি বিদেশে পাঠিয়ে যদি তৈরি করি তাহলে ইট উইল বি কস্টলি, ফর হুইচ আমরা এটা করছি। এবং এখানে বুয়েট জড়িত, এখানে আমাদের একটা টেকনিক্যাল সেন্টার আছে আমাদের এখানে তেজগাঁতে, ওরা জড়িত, বিট্যাক, ওদের যে এক্সপার্ট আছে ওরা ট্রেনিং দেয়। আমরা অলরেডি এর মধ্যে আমাদের অফিসে আমরা একটা রুম করে ওখানে 30-40 জন করে আমরা ট্রেনিং দিয়ে অলরেডি 4-5টা বেজ আমরা আউট করেছি। খুবই সম্ভাবনাময় শিল্প, আশা করছি আরো এগিয়ে যাবে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, প্লাস্টিক শিল্প নিয়ে কথা বলছিলাম বিপিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট KM ইকবাল হোসেনের সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি সরকার দেশের পাট কলগুলো বন্ধ করে দিয়েছিল। গতকাল পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সময় পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে পাটকলগুলোকে যুগোপযোগী করার কথা বলেন তিনি। বাংলাদেশের পাটের খ্যাতি বিশ্বজোড়া। একসময় পাটকে বলা হতো দেশের প্রধান অর্থকরী ফসল। বাংলার সোনালী আঁশের গৌরব যখন হারিয়ে যেতে বসেছিল, তখন পাটের ব্যবহার আরো বাড়াতে করা হয় নতুন আইন। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010-এর সফল বাস্তবায়নে অবদান রাখায় পাট মন্ত্রণালয় সম্মাননা জানায় 41 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পাটের বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পরনে ছিল পাটের শাড়ি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল বিএনপি জামাত সরকার। বাংলাদেশে পাট কলগুলো বন্ধ করে দেবে এবং গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের বিদায় দেবে। এই গোল্ডেন হ্যান্ডশেক এবং পাট শিল্প বন্ধ করার কথা বলে এখান থেকে মোটা টাকা নিয়ে আসলো। ফলাফলটাই ছিল যে 2.5 লক্ষ বেল পাট রপ্তানি বিদেশে বন্ধ হয়ে যাবে। একই মেমোয়ারে ভারতের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের যে চুক্তি, সেটা ছিল ভারত নতুন পাট কল তৈরি করবে এবং 2.5 লক্ষ বেল পাট তারা বিদেশে রপ্তানি করবে। মৃতপ্রায় পাট শিল্পের পুনরুজ্জীবনে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা। অন্য সব পণ্য যার সঙ্গে কৃষির সাথে একটু সম্পর্ক, সেগুলি কৃষি পণ্য হিসেবে বিশেষ সুবিধা পায় আর পাট পায় না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আজকে এটা ঘোষণা দিতে চাই যে আমাদের পাট উৎপাদন এবং পাটকে আমরা কৃষিজাত পণ্য হিসেবেই বিবেচনা করব। ইতিমধ্যে যে মিলগুলি আমরা চালু করে দিয়েছি সেগুলি যাতে লাভজনক হয় সে ব্যাপারে সকলেই যত্নবান হবেন। আমরা আমাদের যেমন সকলে বেতন ভাতা বাড়িয়েছি, আমরা মজুরি কমিশনও ঘোষণা দেব যাতে করে আমাদের শ্রমিকদেরও সমস্যা দূর হয়। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পাটজাত পণ্য মেলায় আছেন সহকর্মী সাজিদ রাজু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজিয়া, বাংলাদেশের এক সময়ের ঐতিহ্যবাহী যে পাট, সোনালী আঁশ পাট, সেটি সারা বিশ্বকে আলোড়িত করেছিল। সেই পাটের সোনালী দিন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিন ব্যাপী পাটের পণ্যের যে প্রদর্শনীর মেলা, সেই মেলার আয়োজন করা হয়েছে। এখানে আমরা বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়ন করে কিন্তু বিভিন্ন রকম যে পাটের পণ্য, সে উৎপাদিত পণ্য, পাট থেকে তৈরি করা বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটস, গৃহস্থালির পণ্য থেকে শুরু করে বিভিন্ন রকমের যে দ্রব্য সামগ্রী তৈরি করা হয়, সেগুলোর প্রদর্শনীর ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং আয়োজকদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে পাটের বিভিন্ন যে তৈরি এই পণ্যগুলো, সেগুলো জনপ্রিয় করতে এবং বাজারজাত করতে ব্যবসা বাণিজ্যের যে কেন্দ্রবিন্দুতে ছিল সেই পাটের সোনালী দিন ফিরে আনার জন্যই তাদের এই আয়োজন। আমরা সকাল থেকে এসে দেখে
দেখেছি যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে যে এই মেলাটি আয়োজন করেছে, সকাল থেকে কিন্তু এখানে দর্শনার্থীদের ক্রমাগত ভিড় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এই মেলাটির আয়োজন করা হয়েছে যে উদ্দেশ্য নিয়ে, সেটি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী যে 6টি পণ্য ধান, চাল, গম, ভুট্টা, সার এবং চিনি এগুলোর যে মোড়কীকরণ বাধ্যতামূলক করা হয়েছে সেইটাকে উৎসাহিত করা এবং এই বাধ্যতামূলক আইনটিকে আরো জনপ্রিয় করার জন্যই এই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এই মেলাটির আয়োজন করা হয়েছে। তো পাট পণ্যের বহুমুখী ব্যবহারের যে 135 রকমের দৃষ্টিনন্দন উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে এই মেলাটির আয়োজন। এখানে আমরা লক্ষ্য করেছি যে প্রায় 54টি প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে এই মেলায়। এই মেলার যে স্লোগান সেটি করা হয়েছে যে বাংলার পাট বিশ্বমাত, অর্থাৎ এক সময়ের যে সোনালী আঁশ পাটের অতীত যে গৌরবোজ্জ্বল যে অধ্যায় সেটি পুনর্জাগরণের জন্য কিন্তু এই আয়োজন করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী মির্জা আজম, তিনিও কিন্তু সকালবেলা এই মেলায় এসেছেন, তিনি আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। জনাব মির্জা আজম, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যে 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছেন, এটি আসলে কতটা মানুষের কাছে পৌঁছতে পেরেছে, তাদের কতটা আসলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পেরেছে? আসলে আমাদের এই ধরনের উদ্যোগ এই আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পাটের বহুমুখী পণ্য নিয়ে এই ধরনের জনগণের মাঝে উপস্থাপন করার অতীতে কোনো রেকর্ডই নেই। অতএব এটাই প্রথম, এবং এই প্রথম একটি উপস্থাপনা হিসেবে জাতির কাছে যেভাবে আমরা উপস্থাপন করতে পেরেছি, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ পাটের সম্পর্কে যে তাদের ধারণা এই মেলা মাধ্যমে তার সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে। এবং পাটের আপনাদের যে মেলার একটি স্লোগান নির্ধারণ করেছেন বাংলার পাট বিশ্বমাত, নতুন করে এই স্লোগানটি আসলে কি বার্তা দেয়, আপনাদের কি লক্ষ্য উদ্দেশ্য? এটা হলো মূল লক্ষ্যটা, যেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে পাট এটা আমাদের ন্যাচারাল ফাইবার, পাট মানে সোনালী আঁশ, যেটা আমাদের অতীতের হারানো ঐতিহ্য গৌরব আমরা ফিরিয়ে নিয়ে আসার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। এবং তার নির্দেশ পেয়েই আমরা কিন্তু এই পাটকে নতুনভাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা উপস্থাপন করছি। সারা বিশ্বে কিন্তু পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে আন্দোলন চলছে, আর আমরা এই মানে ন্যাচারাল ফাইবার পাটকে আবার উপস্থাপন করছি। সারা বিশ্বে এই পাটকে আমাদের যে পণ্যগুলো সারা বিশ্বে সব জায়গায় ছড়ায় ছিটিয়ে দিব, এবং এটা চাহিদাও বাড়ছে। আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি যে পাটের সেই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনতে পারবো। দর্শক, সারা বিশ্বেই যে বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, মন্ত্রী যেমন বললেন যে পরিবেশবাদী আন্দোলনকারীরা তারাও বলছেন যে পরিবেশের জন্য স্বাস্থ্যকর যে বিভিন্ন পণ্য দ্রব্য সেগুলো যাতে বেশি করে বাজারজাত হয়। আমরা এখানে এসে দেখেছি যে পাটের তৈরি বিভিন্ন পানীয় থেকে শুরু করে স্যুপ তৈরির যে উপাদান সেগুলো আমরা দেখেছি যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট তারা এখানে তাদের উপস্থাপন করছেন, এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে পণ্যগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে পাটের যে কত রকম ব্যবহার এই মেলায় না আসলে দর্শকরা সেগুলো আসলে হয়তো ধারণা পাবেন না যে কত রকম পণ্য তৈরি হয়। গৃহস্থালির পণ্য থেকে শুরু করে এখানে জুতা, পাটের যে চট এবং ব্যাগ, তারপরে হ্যান্ডিক্রাফটস থেকে শুরু করে বিভিন্ন পণ্য এখানে আসলে দর্শকরা দেখতে পারবেন। আগামীকাল রাত পর্যন্ত মেলা চলবে। দর্শকদের সে পর্যন্ত শুভকামনা জানিয়ে ফিরছি নাজিয়া শাকুরের কাছে। দর্শক, পাটজাত পণ্য মেলার খবর জানছিলাম সহকর্মী সাজিদ রাজুর কাছ থেকে। সময় সংবাদে খবর প্রচারের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। বেসরকারি সংস্থা টিএমএসএস ও কিছু বালু ব্যবসায়ী চালাচ্ছে এ ব্যবসা। এতে নদী পাড়ের জমি ভাঙনে সর্বশান্ত হচ্ছে এলাকার মানুষ। এনজিও কর্মকর্তার দাবি, তাদের ভেঙে যাওয়া জমি ভরাট করতেই বালু উত্তোলন করা হচ্ছে। আর প্রশাসন বলছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। রবিউল ইসলামের ছবি নিয়ে মাজিদুর রহমানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে বগুড়া সদর উপজেলা শেখেরকোলা, শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বেসরকারি সংস্থা টিএমএসএস ও এলাকার কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী। শ্যালো চালিত মেশিন দিয়ে প্রতিদিন ট্রাকে ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছে নদী থেকে। বালু উত্তোলনের ফলে নদীর তীরে থাকা জমিগুলো ভেঙে যাচ্ছে নদীগর্ভে, পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ। প্রতিবাদ করেও ফল পাচ্ছে না স্থানীয়রা। টিএমএসএ বালু কাটার কারণে আমাদের ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জমি ভেঙে বালু নিয়ে যাচ্ছে। জমি ওখানে আছে 45 শতক মাটি, কিন্তু ভাঙ্গে এখন 1 বিঘা টিকেছে। এই জমিগুলো ভাঙ্গে শেষ বিলীন হয়ে গেছে। করতোয়া নদীর বিষয় দিয়ে আপনার এই যে
পেপার মেলে যে পানিগুলো যাচ্ছে, যার কারণে আপনি মানুষ যে ঘাস দেবে একটা জমি, সেটাও আপনি এখানে পারিচ্ছে না। আমরা প্রতিবাদ করবে গেলে আমাদের বিরুদ্ধে কেস লাগিয়ে দিচ্ছে, ওই ভয়তে এলাকার বাসী কেউ নদীর ধারে যাচ্ছে না। বালু উত্তোলনের কথা স্বীকার করে এনজিও পরামর্শকের দাবি, অবৈধ বালু ব্যবসায়ীর দ্বারা ভাঙনের জমি ভরাট করতেই তাদের এই বালু উত্তোলন। টিএমএসএস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি কেউ দেখাতে পারে, আমাদের পেপারে বিজ্ঞপ্তি দিয়ে বলা আছে যে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার দিব। অবশ্য প্রশাসন বলছে পর্যায়ক্রমে সবগুলি পয়েন্টে অভিযান চালিয়ে বালু তোলা বন্ধ করা হবে। করতোয়ার এই পয়েন্টে টিএমএসএস তুলছে, এটা দিয়ে 2টা মোবাইল কোর্ট হলো। এরপরে যদি বন্ধ না হয় তাহলে আমরা এখানে আবার আসবো, আর এর বাকিগুলো পর্যায়ক্রমে মোবাইল কোর্ট করা হবে, বাকি পয়েন্টগুলোতে যেগুলোতে বালু তোলা হচ্ছে। এলাকাবাসী দেওয়া তথ্য মতে সদর উপজেলার শেখেরকোলা, শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে বালু উত্তোলনের ফলে প্রায় 300 একর জমি করতা নদীগর্ভে বিলীন হয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আমবাগানগুলো। এবার গাছে বেশি মুকুল আসায় বাম্পার ফলনের আশা আম চাষিদের। ভালো ফলনের আশায় তাই বাগানে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে খানিকটা দুশ্চিন্তায় রয়েছেন। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। দিগন্ত জুড়ে আম বাগানগুলো এখন অনেকটাই পরিণত হয়েছে ফুল বাগানে। এখানে বাতাসে মুকুলের মৌ মৌ গন্ধ, যেন প্রকৃতির অলংকারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। এই ডালেই সপ্তাহ 2 পরে দেখা দেবে আমের গুটি দানা। তাই বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটছে আম চাষিদের। গত বছরের চেয়ে এবার মুকুল বেশি আসায় অধিক লাভের স্বপ্ন দেখছেন তারা। আশা করা যে এবার মুকুল ইনশাল্লাহ ভালো আছে, তো বেনিফিট এবার ইনশাল্লাহ আশা করছি যে ভালোই হবে। গতবার থেকে এবার আল্লাহ খুবই যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে। কদিন বাদে গুটি আসবে, তো পানি টানি দিতে হবে, স্প্রে করতে হবে। এটাতে এখন পরিচর্যা নিলে একটা ভালো ফলন আশা করা যায়, এই জন্য আমরা এটা পরিচর্যা নিচ্ছি। তবে বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণের শঙ্কা অধিক ফলনে বাধা মনে করছেন আম চাষিরা। 10-12 দিন পর হয়তো একটু গুটি আসবে, গুটির গোড়াতে গোড়াতে হয়তো পোকার আক্রমণটা একটু বেশি, ওটাই সমস্যা ধরেন আমাদের। পোকা ধরে, আমরা ফুটা ফুটা করে, হ্যাঁ, ওটার জন্য যে কি বিষ দিব না দেব, ওটার জন্য একটু আমরা ভয়ে। আর ভালো ফল পেতে সঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। এখন পর্যন্ত আম ফুটন্ত অবস্থায় একটি স্প্রে হয়ে গেছে, আর একটি স্প্রে মোটরদানা আকার হলেই তখন এই স্প্রেটি দিতে হবে। সমস্ত গাছ ভিজে স্প্রে দেওয়া হয়, তাহলে আমের যে ফল আসবে এটি গাছে দাঁড়িয়ে যাবে এবং ভালো ফলন হবে। এবার জেলায় আমের বাগান রয়েছে 16,583 হেক্টর জমিতে, যা গত বছরের থেকে 64 হেক্টর বেশি। আর উৎপাদন আশা করা হচ্ছে 2,15,579 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এসএমই ঋণের সুদের হার কমানো ও ঋণ প্রদানের শর্ত আরো সহজ করার সুপারিশ করেছেন উদ্যোক্তারা। রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস সম্মেলনের সমাপনী দিনে এ আহ্বান জানান তারা। এছাড়া এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও উৎপাদিত পণ্যের বিপণনে সহযোগিতা প্রদানেরও দাবি জানান তারা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের অর্থনীতির উন্নয়নে এমএসএমই খাতের গুরুত্বের কথা বিবেচনায় রেখে সরকার এই খাতের বিকাশে কাজ করে যাচ্ছে। এজন্য প্রতিবেশী দেশগুলোর এমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনের চেষ্টা চলছে। দুদিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড সহ দক্ষিণ এশিয়ার 6টি দেশের ব্যাংক ও এমএসএমই খাতের মোট 40টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সরকার নির্ধারিত 31 মার্চের মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করা না হলে এপ্রিলের 1 তারিখ থেকে শিল্প মালিকদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে বলে আবারও সতর্ক করলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তবে শিল্প মালিকরা বলছেন, নির্ধারিত সময়ে মাত্র 30টি কারখানা স্থানান্তর সম্ভব হবে। গতকাল হাজারীবাগের লেদার টেকনোলজি ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এমন কথা বলা হয়। এ সময় ট্যানারি শিল্প মালিকরা অভিযোগ করেন, সরকারের প্রতিশ্রুত আর্থিক সহায়তা সঠিক সময়ে না পাওয়ায় কারখানা স্থানান্তর দেরি হচ্ছে। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে সাভারে শিল্প স্থানান্তর করা হলে রাজুকের মাধ্যমে হাজারীবাগে দূষণ কমাতে পরিবেশ বান্ধব আবাসিক এলাকা গড়ে তোলা হবে। শুকনো মৌসুম শুরু হওয়ার পর থেকে কিন্তু এই ট্যানারির কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং ইতিমধ্যে 30টি ট্যানারি আপনার কাজ একতলা ছাদ সম্পন্ন করেছে এবং কিছু ড্রাম স্থাপন করেছে। আমাদেরকে 250 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এটা শুধু বলছে,
কিন্তু ট্যানারি মালিকের প্রকৃতপক্ষে এই পর্যন্ত 50 কোটি টাকা আপনার ক্ষতিপূরণ পেয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের কাজটা দ্রুততর করেন, ত্বরান্বিত করেন এবং যত দ্রুত সম্ভব এখান থেকে আপনারা এই আপনাদের শিল্প, চামড়া শিল্প এটা স্থানান্তর করবেন। এইটা যদি ব্যত্যয় ঘটে তাহলে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা কিন্তু আমাদের কিছু করণীয় থাকবে না। আপনাদের যে সুয়েরেজ সিস্টেমটা আছে, এই সুয়েরেজ লাইনটা আছে, এই সুয়েরেজ লাইন কিন্তু ঢাকা শহরে নাই। সুয়েরেজ লাইন না থাকাতে হিউম্যান স্লাডসগুলো সব নদীতে যাচ্ছে। আপনারা 60% করতেছেন আর 60% আর 40% এই হিউম্যান স্লাডগুলো যাচ্ছে। তো সুতরাং হিউম্যান স্লাড যেন না যায় সেরকম পরিবেশ বান্ধব আপনাদের এই হাউজিং আমি করে দেবো। আগামী 9 মার্চ থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মোবাইল ট্রেডিং। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর উদ্বোধন করবেন বলে জানা গেছে। গতকাল মতিঝিলে ডিএসসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। এ সময় তিনি বলেন, পুঁজিবাজারের সব তথ্য ও সেবা দ্রুত এবং সহজে বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর লক্ষ্যেই এমন উদ্যোগ নিচ্ছে ডিএসসি। এছাড়া পুঁজিবাজারকে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে আনতেও মোবাইল অ্যাপসটি কার্যকর ভূমিকা রাখবে বলে জানায় ডিএসসি। ডিএসসি মোবাইল নামের অ্যাপ্লিকেশনটি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি ছাড়াও ব্যবহার করা যাবে যে কোনো স্মার্টফোনে। সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে গ্রাহকদের। ফিউচার এগ্রি এন্টারপ্রেনিয়র কন্টেস্ট FAEC 2015 গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এসিআই এগ্রি বিজনেস আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অংশ নেয় দেশের 5টি বিশ্ববিদ্যালয়। গতকাল রাজধানী তেজগাঁওয়ে এসিআই সেন্টারে নির্বাচিত 5টি বিশ্ববিদ্যালয় নিয়ে তৃতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। এ সময় প্রতিযোগীরা তাদের নিজ নিজ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান ও ইরির বাংলাদেশ প্রতিনিধি ডক্টর পল ফক্স। Here we see top fruit processing is the speed of life. Fruit is the speed of joy. Second position. নিপ্পন পেইন্ট বাংলাদেশে আনলো ট্রেন্ড বিয়ন্ড কালার্স 2016-17। চলতি বছরের জন্য 9টি নতুন কালার নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। এ উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিপ্পন বাংলাদেশের জিএম লি থরমেও টেং, নিপ্পন পেইন্ট এম গ্রুপের এজিএম অ্যালেক্স ইয়ং চুং সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এশিয়ার প্রফেশনালদের দ্বারা নির্বাচিত এই 9টি রং দিয়ে বাংলাদেশি গ্রাহকরা তাদের ঘর রাঙাবেন বলেও জানান বক্তারা। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। সরকারি ব্যাংকগুলোর মন্দ ঋণের পরিমাণ কমাতে বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণের মধ্য দিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করবে ভারত সরকার। সম্প্রতি দেশটির একটি ব্যাংকিং সম্মেলনে একথা জানান ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ সময় তিনি আরও বলেন, এ বিষয়ে শিগগিরই ব্যাংক কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবে বিশেষজ্ঞ দল। দেশটির মোট ব্যাংকের মধ্যে 24টি ব্যাংকই সরকারি। এই 24টি ব্যাংকই ভারতের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করে এবং 85% কুড়িনি এসব ব্যাংকের মধ্য দিয়ে গ্রাহক এবং ব্যবসায়ীর কাছে পৌঁছায়। বর্তমানে ভারতের মোট ঋণের পরিমাণ $11,900 কোটি, যা দেশটির মোট ঋণের 11.25%। জর্জিয়ার সাথে গ্যাসপ্রমের চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। তাদের দাবি, কোনো সঙ্গত কারণ কিংবা প্রয়োজনীয়তা ছাড়াই এ দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে না গ্যাসপ্রম। বিক্ষোভকারীরা আরও জানান, এখন সময় ইউরোপ এবং ইউরো আটলান্টিক অঞ্চলের সাথে সম্পর্ক সুদৃঢ় করার। এমন সময় গ্যাসপ্রমের সাথে চুক্তি মানে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। মূলত জর্জিয়া থেকে আর্মেনিয়াতে গ্যাস সরবরাহের ব্যাপারে সম্প্রতি গ্যাসপ্রমের সাথে একটি চুক্তিতে আসতে সম্মত হয় জর্জিয়ার সরকার। দেশটির জ্বালানি মন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী 2016 সালের শেষ নাগাদ সরবরাহ করা গ্যাসের 10% দেওয়া হবে জর্জিয়াকে। এর আগে সাবেক সোভিয়েত রাষ্ট্র আজারবাইজানের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি থেকে 50 কোটি কিউবিক মিটার গ্যাসের জন্য চুক্তি করে জর্জিয়া। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে।
সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে আজ ডিএসসিতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম নেতিবাচক প্রবণতা, তবে এই মুহূর্তে ডিএসসি সূচকগুলো আবার চাঙ্গা হতে শুরু করেছে। ডিএসসি এর সাধারণ সূচক এই মুহূর্তে 9 পয়েন্ট বেড়ে রয়েছে 4444 পয়েন্টে। ডিএসসিএস সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক 2 পয়েন্ট বেড়ে রয়েছে 1081 পয়েন্টে এবং বাছাই সূচক ডিএস30 2 পয়েন্ট বেড়ে রয়েছে 1706 পয়েন্টে। এখন পর্যন্ত অর্থাৎ গত 1 ঘন্টা ধরে লেনদেন শুরু হয়েছে। এর মধ্যে লেনদেন হয়েছে 75 কোটি টাকার শেয়ার এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 138টির, কমেছে 55টির এবং অপরিবর্তিত রয়েছে 68টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই পর্যায়ে যদি একটু দেখে নিই টপ 20 শেয়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। শুরুতেই রয়েছে আজ সিএমসি কামাল, সবশেষ দাম 21 টাকা 80 পয়সা। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাশিম রাইসেল, যার সবশেষ দাম 172 টাকা, যা গতকাল ছিল 167 টাকা 40 পয়সা। তৃতীয় অবস্থানে রয়েছে বিএসআর লিমিটেড, তারপরে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। পঞ্চম অবস্থানে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট। প্রিমিয়ার সিমেন্টের সবশেষ দাম 95 টাকা 70 পয়সা, যা গতকাল ছিল 95 টাকা 30 পয়সা। আইটিসি রয়েছে টপ 20 শেয়ার তালিকার ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ দাম 50 টাকা 40 পয়সা। আজ সর্বোচ্চ দাম উঠেছিল প্রতিষ্ঠানটি 50 টাকা 90 পয়সা পর্যন্ত। সিঙ্গল বিডি রয়েছে সপ্তম অবস্থানে, প্রতিষ্ঠানটির সবশেষ দাম 144 টাকা 60 পয়সা, যা গতকাল ছিল 143 টাকা 10 পয়সা। ওরিয়েন্ট ফার্মা রয়েছে টপ 20 শেয়ার তালিকার অষ্টম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 39 টাকা 70 পয়সা, যা গতকাল ছিল 39 টাকা। জাহিন স্পিনিং এই প্রতিষ্ঠানটি টপ 20 শেয়ার তালিকার নবম অবস্থানে রয়েছে, যার সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 26 টাকা 20 পয়সা। লঙ্কা বাংলা ফিন্যান্স টপ 20 শেয়ার তালিকার দশম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম 39 টাকা 60 পয়সা। ইস্টার্ন লুব্রিকেন্টস রয়েছে জ্বালানি খাতের প্রতিষ্ঠানটি 11তম অবস্থানে রয়েছে টপ 20 শেয়ার তালিকার, যার সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 630 টাকা 90 পয়সা। ফুয়াং সিরামিক রয়েছে 12তম অবস্থানে টপ 20 শেয়ার তালিকার 13তম প্রতিষ্ঠান আমান ফিড। আমান ফিডের সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 56 টাকা, গতকাল প্রতিষ্ঠানটির লেনদেন শেষ হয়েছিল 54 টাকা 90 পয়সায়। ইউনাইটেড এয়ার টপ 20 শেয়ার তালিকার 14তম প্রতিষ্ঠান, 15তম অবস্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 15 টাকা 80 পয়সা, সর্বোচ্চ দাম উঠেছিল 16 টাকা পর্যন্ত এবং গতকাল প্রতিষ্ঠানটির লেনদেন শেষ হয়েছিল 15 টাকা 80 পয়সা। এবং টপ 20 শেয়ার তালিকার সবশেষ প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স, যার সবশেষ দাম 42 টাকা, যা গতকাল ছিল 41 টাকা 90 পয়সা পর্যন্ত। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসসি এর সবশেষ খবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। বিশেষ আর্থিক প্রণোদনা পেলেও ব্যবহৃত প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে গতি আসছে না, পরিকল্পনা আর সংগ্রহ পদ্ধতির উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ। বিশ্বব্যাংকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাটকল বন্ধ করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা। মুকুলে মুকুলে ভরে গেছে রাজশাহীর আমবাগান, পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা, ঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ ফল গবেষকদের। এবং কিছুদিন বন্ধ থাকার পর বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আবারও শুরু, নদী ভাঙনে সর্বশান্ত এলাকার মানুষ, অভিযান চলছে বলছে প্রশাসন। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।